ইজ দি পোয়েট্রি অফ আর্থ। হ্যাঁ, যে কবিতাটা আজকে আমরা পড়বো সেটা ক্লাস 12-এর একটা গুরুত্বপূর্ণ কবিতা, দি পোয়েট্রি অফ আর্থ, জন কিটসের লেখা। হ্যাঁ, খাতা বার করতে পারিস, ঠিক আছে। দি পোয়েট্রি অফ আর্থ, জন কিটসের লেখা কবিতাটা। হুম, জন কিটস দ্বারা যদি কবিতাটা, বিফোর উই গো থ্রু দ্য ইন দ্য পোয়েম, উই হ্যাভ টু নো অ্যাবাউট জন কিটস। জন কিটস কে ছিলেন? জন কিটস ইংরেজি সাহিত্যেতে, ইংলিশ লিটারেচারে জন কিটসের কতটা অবদান ছিল আমাদের সেটা কিন্তু জানা খুব প্রয়োজন। জন কিটস is regarded as one of the major poets of the Romantic movement. His name is associated with the great Romantic like William Wordsworth, Samuel Taylor, Coleridge, Byron and P.B. Shelley. জন কিটস অর্থাৎ রোমান্টিক ধারার তিনি একজন কবি ছিলেন। তার নাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর, কোলরিজ, বায়রন এবং পিবি শেলির মতো মহান রোমান্টিক কবির সঙ্গে জড়িত। কিটস ও 1795 খ্রিস্টাব্দের 31 অক্টোবর লন্ডনে তিনি জন্মগ্রহণ করেন। এবারে কিটসের যে কেরিয়ার ছিল, তার যে সাহিত্যে যে তার কেরিয়ার ছিল, সেই কেরিয়ারটা ছিল খুব সীমিত। কিটস কেরিয়ার অ্যাজ এ পোয়েট ওয়াজ ট্র্যাজিক্যালি শর্ট। ইট ওয়াজ অ্যাকচুয়ালি লিমিটেড টু 3 ইয়ার্স। মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে ছিল সেই সময়, সেই টাইম পিরিয়ডটাতেই জন কিটস তার সমস্ত কবিতাগুলোই তিনি কম্পোজ করেছিলেন, ঠিক আছে। আর এবার তিনি কী কী করেছিলেন তারা একটু আগে আমরা বলি যে in his short poetic career he composed 1000 lines of poetry, যার মধ্যে বিখ্যাত যেগুলো ফেমাস হলো, যেমন ধরো ইসাবেলা। কিন্তু তাকে আমার দিকে তাকে যেটা সবথেকে বেশি ফেমাস করেছে, জন কিটসকে যেটা সবথেকে বেশি ফেমাস করেছে সেটা হচ্ছে তোর কি, সেটা হচ্ছে তোমার ওড টু নাইটেঙ্গেল, ওড টু ওটাম, ওড টু এ গ্রেসিয়ান আর্ম, ওড টু ওড টু মায়া, ওড টু ইন্ডোলেন্স, ওড টু মেলানকলি। এগুলো সব তার বিখ্যাত সৃষ্টি। স্পেশালি ওড টু এ নাইটেঙ্গেল, ওড টু অটাম, এগুলো তার মানে বিখ্যাত লেখা কবিতা। এবারে যদি বলি যে জন কিটস কার কাছ থেকে তোর হয়েছিল কার কাছ থেকে তিনি প্রভাবিত হয়েছিলেন, না, অ্যাজ এ পোয়েট হি ওয়াজ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই স্পেন্সার অ্যান্ড মিল্টন। মিল্টনের নাম জানা আছে, হ্যাঁ, জন মিল্টন, প্যারাডাইস লস্ট। তো তার কাছ থেকে তিনি স্পেন্সার এবং মিল্টনের কাছ থেকে তিনি অনেকটা প্রভাবিত হয়েছিলেন এবং তারপর থেকে তিনি তার কাব্যিক রচনা শুরু করেছিলেন। জন কিটস বলতে গেলে জন কিটসের একটা বিখ্যাত লাইনে, যে লাইনটা আমাদের সবার মনে থাকা উচিত, লাইনটা হচ্ছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, দ্যাট ইজ অল। ফেমাস লাইন অফ জন কিটস, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, দ্যাট ইজ অল, ইয়া নো অন আর্থ অ্যান্ড অল ইয়ে নিড টু নো। জন কিটসকে একাধারে কী বলা হয়? প্রকৃতির কবি, ঠিক আছে। তার কবিতার সঙ্গে অনেকটা নেচার কিন্তু খুব মানে ওতপ্রোতভাবে জড়িত। তার সমস্ত কবিতার মধ্যে তুমি দেখতে পাবে যে নেচারের সঙ্গে তার একটা রিলেশন আছেই। যা আছে হয় কোনো পাখির নিয়ে, প্রকৃতির নিয়ে, ঠিক আছে। ওড মানে হচ্ছে গান, মনে রাখবি, হ্যাঁ, ওড মানে হচ্ছে গান, ঠিক আছে। হি লাভড অ্যান্ড ইন্টারপ্রিটেড নেচার ইন হিজ ওন ওয়ে। হি ওয়াজ গিফটেড উইথ অ্যান ইনসাইট দ্যাট হেল্পড হিম টু ফিল দ্য পালস অফ দ্য লাইফ অফ দ্য উডস অ্যান্ড ফিল্ডস। মানে তুই বলছে যে তার হি হ্যাজ দ্য পালস অর হি হ্যাজ দ্য ইনসাইট নলেজ টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যালফাবেট অফ নেচার। প্রকৃতিকে বোঝার মতো তার অনেক ক্ষমতা ছিল, সেই জন্য তিনি তার বেশিরভাগ কবিতাতে প্রকৃতির কথা বলেছেন। তার লেখা স্টাইল ছিল খুবই পোয়েটিক, খুবই ইজি। যে কোনো লোক আরামসে তার কবিতা যদি আমি পড়ি, একটা নর্মাল স্টুডেন্ট যদি আমরা কিডসকে পড়ি, তো কিডসের কবিতাটা একটা আউটলাইন আমরা অটোমেটিক্যালি করতে পারবো, ঠিক আছে। এবার যাচ্ছি যে কবিতাটা আমাদের সাবজেক্টের ভিতরে আছে, যে কবিতাটা যেটা আজকের বিষয়, যেটা 12-এ আছে, দ্য পোয়েট্রি অফ আর্থ। একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি পোয়েট্রি অফ আর্থে। দ্য পোয়েট্রি অফ আর্থ ওয়াজ কম্পোজড অন December 30, 1816। 1816 ডিসেম্বর 30-এ তিনি এই কবিতাটা কম্পোজ করেছিলেন। কবিতাটার নাম হচ্ছে দি পোয়েট্রি অফ আর্থ। দ্য ওপেনিং লাইন ক্লিয়ারলি স্টেটস দ্যাট দ্য থিম অফ দ্য পোয়েম। তার প্রথম লাইন যেটা আছে সেটাতেই কিন্তু তার থিমটা পরিষ্কারভাবে আমাদের চোখের সামনে তুলে ধরে। নেচার ইজ ফুল অফ, তার বক্তব্য ছিল যে নেচার ইজ ফুল অফ সংস অ্যান্ড মিউজিক। দিস মিউজিক
ফ্লোস কন্টিনিউয়াসলি। এই পৃথিবীর যে গান, পৃথিবীর গানটা কিন্তু, পৃথিবীর গান বলো, পৃথিবীর কবিতা বলো, পৃথিবীর ছন্দ বলো, সেটা কিন্তু সবসময় মানে কোনোদিনও বন্ধ হয়ে যায় না, এটা একটু বি কন্টিনিউড, এটা হতেই থাকে। ঠিক আছে, সাইকেলের মতো, যেমন একটা সিজন থাকে না, যেমন সামার পর সামার রেনি, হ্যাঁ, যেমন সার্কেল হতে থাকে, একদম স্প্রিং পর্যন্ত একটা সার্কেল হতে থাকে, সেরকমভাবে প্রকৃতির যে ছন্দ আছে সেই ছন্দটা কিন্তু একটা সার্কেলের মধ্যে ঘুরতে থাকে, রোটেশন করতে থাকে। কবিতার বক্তব্য হচ্ছে এটা, এই কবিতায় তিনি দেখিয়েছেন যে পৃথিবীর যে ছন্দ আছে সেই ছন্দটা কোনো দিনও বাধাপ্রাপ্ত হয় না, কেউ না কেউ এটা দায়িত্ব নিয়ে আগে দিকে ক্রমশ এটাকে নিয়ে যায়। এবার আসছি কবিতাটা নিয়ে। কবিতাটা হচ্ছে কেমন না, কবিতাটা স্ট্রাকচার, কবিতাটা কেমন ধরনের সনেট না, কবিতাটা হচ্ছে সনেট। তাহলে প্রথমে আগে আমি বলি সনেট কি। সনেট কি না, এ 14 লাইন পোয়েম ইজ কল্ড সনেট। 14 লাইনের কবিতাকে কি বলা হয়? সনেট বা চতুষ্পদী কবিতা। বাংলায় ছিল বেঙ্গলি লিটারেচার। ইন বেঙ্গলি লিটারেচার চতুষ্পদী ইন্ট্রোডিউস বাই মাইকেল মধুসূদন দত্ত। তো পোয়েট্রি অফ আর্থ কেমন, কোন সনেট না, সনেট দুই প্রকার আছে। আমি আগে 11 ক্লাসে আমরা পড়েছি সনেট দুই প্রকার আছে। এক প্রকার হচ্ছে পেত্রাকশান সনেট বা ইটালিয়ান সনেট, আর হচ্ছে শেক্সপিয়ারান সনেট। ক্লাস 12 আছে শেক্সপিয়ারান সনেট আছে। ক্লাস 11 যখন আমরা পড়েছিলাম পেত্রাকশান সনেট, যেটা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেটা ছিল পেত্রাকশান সনেট। তো পেত্রাকশান সনেটের যে স্টাইল আছে না, প্রথম 8 লাইন, তারপর 6 লাইন। প্রথম 8 লাইনকে কি বলা হয়? অক্টেভ। দ্য first 8 line of a sonnet is called octave in a Petrarchan way. The second 6 lines called sestet, মানে অষ্টক আর ষষ্ঠক। বাংলায় যদি বলি অষ্টক আর ষষ্ঠক। তো এই কবিতাটাও ভাই আমার দুটো সেগমেন্টে ভাগ করা আছে, একটা অক্টেভ সেগমেন্টে কিছু বলা আছে, আর সেস্টেট সেগমেন্টে কিছু বলা আছে। কবিতাটা যদি আমি রাইম স্কিম জানি, মানে ছন্দ মিল যদি খুঁজি, তাহলে কি আছে না, এ বি বি এ, এ বি বি এ, সি ডি সি ডি। ছন্দ মিলাতে হয় কেমন করে? ধরো এ বি বি এ, এ বি বি এ, মানে প্রথম মাঝে দুটো লাইন একই মিললো, এ এর সঙ্গে এ মিলে গেল। ঠিক আছে, এ বি বি এ বি বি এ, সি ডি সি ডি সি ডি সি ডি। ঠিক আছে, যেমন ছন্দ মিলাতে আমি শিখিয়ে দিচ্ছি কেমন করে ছন্দ মিলাতে। যেমন এ, দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এ বি বি এ, হোয়েন অল বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান, সানটা বি, লাস্ট তারপরে লাইনটা রানটা বি, তারপরে আবার এ, উপরে ডেড ছিল, এ এর সঙ্গে মিলে গেলো, এ বি বি এ হয়ে গেলো। পরেরটা তো আছে এ বি বি এ, মানে ফার্স্ট লাইন এর সঙ্গে 4 নম্বর লাইনে মিল হবে, আর সেকেন্ড লাইনে মিল হবে। লাস্টের তিনটাতে কেমন আছে না, সিডি সিডি, মানে সি এর সঙ্গে, মানে একের সঙ্গে একের মিলবে, ডি এর সঙ্গে দুইয়ের সঙ্গে দুই, তিনের সঙ্গে তিন, সিডি সিডি। ঠিক আছে, সিডিই সিডিই, এটা হচ্ছে রাইমিং স্কিম। এটা কোয়েশ্চেনের মধ্যে আসবে যে দ্য স্টেট দ্য রাইম রাইম অফ দ্য পোয়েম, দ্য অ্যান্সার হবে এ বি বি এ সি ডি সি ডি সি ডি সি ডি। তাহলে এটা গেল আমার কবিতার সম্বন্ধে একটা আউটলাইন, যেটা যে কোনো কবিতা পড়তে গেলে আমাদের জানা খুব প্রয়োজন। হ্যাঁ, এরপর আমরা চলে যাচ্ছি একদম মানে কবিতাটার ভিতরে। তাহলে কবিতাটার যে কেন্দ্রীয় ভাব যদি বলা হয়, যদি কবিতাটা যদি আমি সেন্ট্রাল আইডিয়া বলতে যাই, সেন্ট্রাল আইডিয়া কী হবে? নেচার ইজ ফুল অফ মিউজিক, প্রকৃতি কী হচ্ছে? গানে ভরপুর। থ্রু দ্য সিজন চেঞ্জ, দ্য মিউজিক অ্যান্ড পোয়েট্রি অফ আর্থ নেভার পেরিস। সিজন চেঞ্জ হলেও পৃথিবীর গান কখনোই শেষ হতে পারে না। নিদার দ্য হট sun of summer nor the frosty atmosphere of winter can affect the continuity of the music of nature. ভালো করে বলো, বুঝো যে কি বলছে, যে নাইদার দ্য হট অফ সান, নাইদার দ্য সামার নর দ্য উইন্টার ক্যান অ্যাফেক্ট দ্য সংস অফ নেচার, কেউ অ্যাফেক্ট করতে পারে না। ক্রিপিং অফ দ্য গ্রাস হপার ফিলস দ্য ভয়েড, কখনো কখনো ভয়েডটা, যে গ্যাপটা তৈরি হয়ে যায়, একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে সিজনের পর সিজন, সেই গ্যাপটাকে পূর্ণ করতে কখনো কখনো গ্রাসহপার আসে দায়িত্ব নিতে, কখনো ক্রিকেট আসে, বিভিন্ন এজেন্টের মাধ্যম দিয়ে প্রকৃতির গানটা কিন্তু কন্টিনিউভাবে চলে যায়। আমরা একটা প্রকৃতিকে যদি লক্ষ্য করে দেখি, সবসময় একই রকম পাখি গান গায় না, বিভিন্ন সিজন ওয়াইজে বিভিন্ন রকম পাখি গান গায়, সিজন ওয়াইজ বিভিন্ন রকম ফুলও ফুটে, বিভিন্ন রকম ফসলের চাষও হয়। ঠিক আছে, ওয়েদারটাও সিজন ওয়াইজ চেঞ্জ হতে থাকে। তো কবি বলছে যে এই যে চেঞ্জটা আছে, এই চেঞ্জটা কিন্তু কখনোই স্টপ থাকে না, এটা কন্টিনিউ হতেই থাকে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে মেন যদি আইডিয়া বলি, এন্ডিং মিউজিক অফ নেচার, পৃথিবীর মিউজিক নেভার এন্ডিং মিউজিক অফ নেচার, পৃথিবীর মিউজিক কখনোই শেষ হবে না। ঠিক আছে, এই কবিতাটা বাংলায় যদি বলা যায় প্রকৃতির অফুরন্ত সঙ্গীত, প্রকৃতি যে অফুরন্ত সঙ্গীতে ভরপুর আছে, সঙ্গীতে ভরপুর আছে, সেই কবিতাটা, সেই সঙ্গীত কখনো লুপ্ত হয় না, এই ধারণাটাকেই কবিতাটাকে বারবার ইনসিস্ট করা হয়। কবিতাটা ছোট্ট 14টা লাইন আছে, কিন্তু 14টা লাইনের মেন বক্তব্য হচ্ছে কি, নেচার ইজ ফুল অফ মিউজিক, থ্রু দ্য সিজন চেঞ্জেস দ্য মিউজিক অ্যান্ড পোয়েট্রি
nature is full of music. Through the season changes, the music and poetry of earth never perish. Neither the hot sun of summer nor the winter can affect the nature. প্রকৃতিকে কেউ মানে এফেক্ট করতে পারে না। হ্যাঁ, প্রকৃতি আমাদের এত বেশি, আমরা সবাই অ্যাকচুয়ালি প্রকৃতির মাঝেই বড় হয়েছে। প্রকৃতি আমাদের নেচার মাদার বলা হয়, প্রকৃতিকে মা বলা হয়। তো আমরা সবাই নার্সিং করি, আমরা বড় হয় কার প্রকৃতির কোলেই বড় হয়, ঠিক আছে, হ্যাঁ না? তো চলো যে এটা গেল আমরা মোটামুটি ভূমিকা, সোনেটটা বুঝে গেলাম। সোনেটটা হচ্ছে কি, যে পেত্রাকচান সোনেট। এরপরে আমরা কবিতার ভিতরে যদি যাই, কবি একদম মানে খুবই সহজ কবিতাটা। প্রথমে লাইন আছে, দ্য ফার্স্ট লাইন, দ্য ওপেনিং লাইন অফ দ্য পোয়েম ইজ কি দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তাহলে এই কথাটা মানে প্রথম, তাহলে পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড মানে বোঝা গেছে পৃথিবীর গান কখনোই শেষ হতে পারে না। অর্থাৎ দ্য ওপেনিং লাইন সাম অফ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম। Clear? Here the poet express his idea that music of nature never stop. প্রথম লাইন থেকে বোঝা যাচ্ছে যে প্রকৃতির গান কখনোই বন্ধ হবে না। ইট গোজ অন ফর এভার, চিরকালের মতো এটা এগিয়েই যাবে। নেচার অলওয়েজ প্রডিউসেস ইটস সংস অ্যান্ড মিউজিক্স। নেচার ইজ বিজি, নেচার ইজ অলওয়েজ রেডি উইথ নিউ থিংস, তাই না? আমাদের এই যে পৃথিবীতে এত ধরনের ভ্যারাইটিস টাইপস অফ অ্যানিমেলস আছে, প্ল্যান্ট আছে, আমরা নিজের ধারণা করতে পারি না, এত ধরনের আছে। স্পাইসিস এত ধরনের, এত প্রকৃতি, এত ভ্যারাইটিস আছে প্রকৃতিতে। তো প্রকৃতি ইজ ডেইলি, এভরি সিঙ্গেল ডে নেচার ইজ চেঞ্জ অ্যান্ড কামস উইথ ইটস নিউ ফেজেস। তার নতুন নতুন ফেজ নিয়ে আমাদের সামনে আসে। নেচার ইজ আ ভাইব্রেন্ট উইথ দ্য সংস অফ সিঙ্গিং বার্ডস অ্যান্ড দ্য মিউজিক অফ দ্য ইনসেক্টস। দ্য কন্টিনিউয়াস flow of music is not affected by cyclic change of season or anything else. এই যে কন্টিনিউয়াস, এই যে একটা ক্রমবর্তমান যে পৃথিবীর গান, সেটা কখনোই কেউ ওটাকে অ্যাফেক্ট করতে পারে না। দ্য ভেরি ফার্স্ট লাইন অফ দ্য পোয়েম, দ্য ভেরি ফার্স্ট লাইন অফ সনেট expresses that the nature is full of songs and natures and it was never ended. Clear? The second line is when all, এরপর আমি আসছি কিছু কিছু, যেমন আমরা পড়েছিলাম যে স্যালাই কম্পেয়ার দিয়ে পড়েছি সামারের কিছু কিছু প্রবলেম আছে। এবার সামার সিজন যখন আসে, কী কী প্রবলেম আছে সামারের, কতগুলো তো কমন প্রবলেম আছেই। সামারের প্রথম প্রবলেম কি, ইট ইজ টু হট, হ্যাঁ, প্রচুর গরম। না, হোয়েন অল দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান, যখন অল দ্য বার্ডস আর ফেন্ট, মানে ফেন্ট মানে হচ্ছে কি ফ্যাটিকড, ক্লান্ত হয়ে যাওয়া, টায়ার্ড হয়ে যাওয়া। যখন সমস্ত পাখিরা ফ্যাটিকড হয়ে যায়, হিয়ার অল দ্য বার্ডস রেফার টু দ্য অল সিঙ্গিং বার্ডস, কোনো একটা পাখি না, সমস্ত পাখিরা যখন গান গেয়ে গেয়ে গ্রীষ্মকালে ডিউ টু দ্য স্কর্চিং হিট অফ সান, সূর্যের যে দাবদাহ যে কিরণ, সেটা চক্করে পড়ে যখন তারা টায়ার্ড হয়ে যায়, হ্যাঁ, ফেন্ট মানে হচ্ছে ফিলিং উইক অ্যান্ড টায়ার্ড, হ্যাঁ, তখন তারা কী করে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, তখন তারা কোথায় হাইড করে, হাইড মানে লুকানো, কোথায় নিজেকে লুকায়িত করে, কুলিং ট্রিজ, গাছ না, শুধু গাছ না, কোন গাছ, ঠান্ডা গাছের তলাতে তারা নিজেদেরকে লুকিয়ে রাখে। দ্য বার্ডস বিকাম এক্সজস্টেড, অ্যাকচুয়ালি দ্য বার্ড বিকাম এক্সজস্টেড, পাখিরা থকে যায়, বাই দ্য এক্সেসিভ হিট অফ সামার, সূর্যের একদম চরম আলোতে। সো দে টেক শেল্টার ইন দ্য কুল শেড অফ ট্রিজ। বোঝা গেছে? তাহলে যে পাখিরা যখন গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে যায়, তখন তারা আশ্রয় কোথায় নেয় না, কোনো শীতল গাছের তলায়, তরুর তলায়, ঠিক আছে। হ্যাঁ, এরপরের লাইনটা, তখন কি, তাহলে এরকম একটা সিচুয়েশন আছে, পাখিরা সব টায়ার্ড হয়ে গেছে, তাহলে গ্যাপ হয়ে গেল না, একটা ভয়েড হয়ে গেল, যে এরপরে তাহলে কে, হু উইল বি নেক্সট, গানটা কে গাইবে, তাই না, একটা কোশ্চেন থাকে। তখন শোনা যাচ্ছে একটা লাইন, খুব ইম্পর্ট্যান্ট লাইন, কোশ্চেন এটা আসবেই আসবে, এ ভয়েস উইল রান, একটা আওয়াজ শোনা গেল, ঠিক আছে। কোথার থেকে না, ফ্রম হেজ টু হেজ, কোথার থেকে, হেজ টু, এখানে একটা প্রশ্ন আসতে পারে, হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মন মিড, নতুন ধান ফসল কাটা হয়েছে এমন একটা জমি থেকে একটা আওয়াজ শোনা গেল, দ্যাট ইজ দ্য গ্রাস হপার, হি টেক্স দ্য লিড। এখানে গ্রাস হপারের জিটাকে ক্যাপিটাল করা আছে, ঠিক আছে। তাহলে এখানে কী বলা হচ্ছে, ঘাসফড়ি কী জন্য বলা হচ্ছে, অ্যাকচুয়ালি দ্য পোয়েট পার্সনিফাইজ দ্য গ্রাস হপার, গ্রাস হপারকে পার্সনিফাইজ করেছেন তিনি, যে নতুন জীবন দিয়েছে, তাকে একটা আলাদা মাত্রা দিয়েছেন, সেই জন্য গ্রাস হপারটা জিটাকে ক্যাপিটাল করা আছে। মনে রাখবি, কোনো কবিতার কোনো লাইনে বা কোনো পড়ার কোনো লাইনে, কোনো অ্যান্সারের কোনো লাইনে যদি কোনো লেটারটাকে যদি এমফাসিস করা থাকে বা কোনো ওয়ার্ডটাকে হাইলাইট করা থাকে, কোনো ওয়ার্ডটাকে যদি বড় ক্যাপিটাল করতে থাকে, তার মানে বুঝবি ওই লাইনটার উপর জোরটা বেশি দেওয়া হয়েছে। তার মানে কী বুঝতে পারছো, ওই লাইনটার উপর জোরটা বেশি দেওয়া হয়েছে। তাহলে কি বলছে এখানে, কি বলা হচ্ছে লাইনটাতে, যে এরপরে যখন পৃথিবীর এরকম একটা অবস্থা, তখন কে আসছে না, ইন লাইক দ্যাট কন্ডিশন, এরকম কন্ডিশনে কে আসে, আমি বাংলায় বলে দিলাম যে হেজ মানে হচ্ছে ঝোপ থেকে,
ঝোপে ঝোপে থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছে, সে আওয়াজটা হচ্ছে ঘাস ফড়িং, ফড়িং জাতীয় কোনো ইনসেক্টের, সে আওয়াজটা শুনতে পায়। ধান কাটা হয়েছে এমন কোনো জায়গা থেকে, মানে একদম নিউ মনমিট, মানে সদ্য কাটা হয়েছে এমন একটা জায়গা যেখানে হয় না আমরা দেখি আমাদের গ্রামাঞ্চলে, সেরকম জায়গা থেকে, সেরকম ক্ষেত থেকে। মিডো মানে হচ্ছে চাষভূমি, গ্রাসহপার মানে হচ্ছে ডানাযুক্ত পতঙ্গ বা ঘাস ফড়িং, ইউ ক্যান সে ঘাস ফড়িং, ঘাস ফড়িং বলতে পারো। তা কি কে আসছে না, কাম ফরওয়ার্ড টু প্লে, এবার কে আগে আসছে ফরওয়ার্ডে খেলার জন্য, কে আসছে যখন পাখিরা থকে যায়, গ্রাসহপার নিজে আসছে, হি টেক্স দ্য লিড, তার মানে তিনি দায়িত্বটা নেয়, কে সে দায়িত্বটা নিচ্ছে। তাহলে এখানে যে আমি যে লাইনটা বললাম যে হিট এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোর মিট, দ্যাট ইজ গ্রাসহপার, হিট টেক্স দ্য লিড। তাহলে কি বললাম যে এবারে সেটা কি হচ্ছে না, সেটা হচ্ছে আমার গ্রাসহপার অ্যান্ড হিট টেক্স দ্য লিড। তাহলে কি বলা হচ্ছে না, যখন ইন সামার কি দেখছি আমরা, ইন সামার সংস বার্ডস আর এক্সজস্টেড বাই দ্য ইনটলারেবল হিট, সূর্যের আলোতে তারা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়, তারা টায়ার্ড ফিল করে, তখন দে টেক শেল্টার ইন দ্য কুল শেড অফ ট্রি, হ্যাঁ, দে স্টপ সিঙ্গিং, তারা গান গাওয়াও বন্ধ করে দেয়। সো এ ভয়েড ওয়াজ ক্রিয়েটেড, একটা শূন্যতা সৃষ্টি হয়। অ্যাট দিস মোমেন্ট গ্রাসহপার কামস টু লিড, তখন স্টেজে কে ঢুকে, গ্রাসহপার। সে কি করে না, গ্রাসহপার টেক্স দ্য লিড বাই ক্রিপিং মানে আওয়াজ করা, বাই ক্রিপিং ফ্রম হেজ টু হেজ, ঝোপ থেকে ঝোপে তার আওয়াজটা তখন সে বার করে। হিজ সংস ইমেন্স জয়, তার এবং হিজ সংস, তার যে সং, তার গানটা এক্সপ্রেস করে একদম, মানে কি বলে, দারুণ একটা আনন্দের মাত্রা পৃথিবীর মধ্যে ছেড়ে দেয়, কার গানটাতে না, গ্রাসহপারের গানটাতে। এরপরে পরের লাইনটা যদি আমি যাই না, কিন্তু সেও তো ঠকে যাবে, তার তো ডিউটি শেষ হবে না। এবার কি হচ্ছে না, ইন সামার লাক্সারি, মানে গ্রীষ্মকালে যখন বেরিয়ে আসে গ্রাসহপার, সেই সময়তে কি হয়, হি ওয়াজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, তার আনন্দের কিন্তু শেষ থাকে না, ঠিক আছে। সে কি করতে থাকে, ওই আনন্দ করতে, গান গাইতে, নাচতে নাচতে, গান গাইতে গাইতে কি হয়ে যায়, সেও একটা সময় কি হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। when tired out with fun, he rest at ease beneath some pleasant weed, কোনো তরু ছায়া না, আগাছাতে, ইনসেক্ট গাছে থাকবে না, আগাছে থাকে, তো ঠান্ডা কোনো আগাছাতে নিচে ও আশ্রয় নেয়, কে, গ্রাসহপার। যখন বিনেত মানে হচ্ছে নিচে, বিনেত মানে, আর ওর অপোজিট হবে জিনেত, জাস্ট ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য স্পেলিং, জেড চেঞ্জ করতে হবে। বিনেত মানে নিচে, জিনেত মানে হচ্ছে উপরে, ঠিক আছে। তখন তাহলে সামার টাইমে গ্রাসহপারটা কি করে যায় না, গ্রাসহপার কি হয়, when he is tired he rests beneath a pleasant weed for a moment to resume song with new energy, ঠিক আছে, নতুন এনার্জি, আবার রেস্ট নিয়ে নেয়, নতুন এনার্জিতে গানটা গাওয়ার জন্য, পরের দিন আবার রেডি হওয়ার জন্য সেও কিন্তু রেস্ট নিয়ে নেয়। তাহলে এই কবিতা যদি আমি এই পুরো লাইনটাতে বলা যায় না, কি দেখতে পাচ্ছি না, ইট ইজ দ্য সামার সিজন, all the birds are faint with due to the hot sun, and they are now exhausted, so they have to stop singing and taken shelter in the cool shade offered by the leaf. When the birds retire to cooling shade, the void is filled up by the grasshopper. এটা মাথায় রাখবি। The grasshopper becomes the poet of summer, কি বলা হয়, গ্রীষ্মের কবি, by creeping its sound merely from hedge to hedge, he takes the lead in the summer. এখানে আরেকটা কথা বলা হয়েছে, পোয়েট কি করেছে না, গ্রাসহপারটাকে কি করেছে, বড় করে দেখানো হচ্ছে, তার ইম্পর্টেন্ট, তার রোলটাকে বড় করে দেখানোর জন্য যেটাকে এমফাসিস করে, যেটাকে ক্যাপিটাল করেছে, ঠিক আছে। হি হ্যাজ নেভার ডান, তার মানে কি বলছে যে হি হ্যাজ নেভার ডান, মানে গ্রাসহপারটা কিন্তু আনন্দ শেষ নেই, হ্যাঁ। হি বিকাম দ্য পোয়েট অফ সিজন হোয়েন হি বিকামস টায়ার্ড, তারপরেও সে কখন কি, সেও একটা টাইমে ক্লান্ত হয়ে যায়। এই গেল আমার সামারটা, মানে প্রথম অক্টেভে কি দেওয়া আছে না, প্রথমে তিনি অ্যাসিস্ট করেছে, ফার্স্ট লাইন যেটা তিনি অ্যাড্রেস করেছেন কি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড হোয়েন অল বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোন মিড, দ্যাট ইজ গ্রাসহপার, হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান। তাহলে এই অক্টেভে আমার এতটা গেল, এবার আসছে ষষ্ঠের। তাহলে আমি সামার সিজনটা হয়ে গেল, বোঝা গেল মোটামুটি। সামার সিজন তিনি প্রথমেই বলেছেন যে পৃথিবীর গান কখনোই শেষ হবে না,
আমরা তো আগেই জানি যে পৃথিবীর গান কখন, এবার দেখবার আছে কে কে দায়িত্বটা নিচ্ছে, তাহলে দুজনের দায়িত্ব পালন করলো এখানে, বার্ড, গ্রাসহপার। ঠিক আছে, এদেরকে কি বলে, সামারের কবি কি বলা হয়, পোয়েট অফ সামার। ক্লিয়ার? এটা এমসিকিউ আসতে পারে, পোয়েট অফ সামার, হু আর দ্য পোয়েট অফ সামার। তাহলে অনেকগুলো এখান থেকে আমরা কোশ্চেন পেয়ে গেলাম মোটামুটি। এবারে দেখো শেষ স্টেটে চলে যাচ্ছি আমি। ফার্স্ট লাইন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। এখানেও বলছে সিজ মানে বন্ধ হওয়া, সিজ কখনো হয় না। আগের লাইনটা বলেছিল নেভার ডেড, এটা কি বলছে, সিজিং নেভার। দুটোর কথা একই, যে পৃথিবীর তা গানটা কখনো, দ্য মিউজিক অফ আর্থ নেভার স্টপস হিয়ার দ্য পোয়েট রিপিটস দ্য সেম আইডিয়া অ্যাজ এক্সপ্রেস ইন দ্য ওপেনিং লাইন অফ দ্য পোয়েম। সেম আইডিয়াটাকে এক্সপ্রেস করেছে কবিতাটা, গুরুত্বটাকে বোঝানোর জন্য, প্রকৃতির গুরুত্বটাকে বোঝানোর জন্য। ঠিক আছে, একই জিনিস বলেছে বারবার, দুটো লাইনে, দুটো শেষটা, সনেটটার প্রথম ভাগটা তো ওইটাই বলেছে, লাস্টের ভাগটা তো শুরুতে ওইটাই বলেছে। ঠিক আছে, অন এ লোন উইন্টার ইভিনিং, একটা শীতকালের রাতটা সাধারণ কি হয়, লোন হয়, লোনলি হয় না, শীতকালে নিস্তব্ধ থাকে, নিঝুম থাকে। হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, যখন ফ্রস্ট মানে কুয়াশাটা চারদিকে সাইলেন্স করে থাকে, হ্যাঁ, নিস্তব্ধতা করে থাকে, হ্যাজ রট এ সাইলেন্স ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস। ঠিক আছে, যখন ওই যে মানুষ যখন কি বলে শীতকালে যখন দেখবি যে চুল্লি জ্বালায় বিভিন্ন রকম আগুন নিজে গরম করার জন্য, সেই জায়গায় যখন মানুষ বসে থাকে, সেই জায়গা থেকে কি দেখছে, when the frost has wrought a silence from the stove there thrills the cricket song। মানুষজন শীতকালের সময় যখন চারদিকে কুয়াশা পড়ে যায়, শীতকালের নাইটটা যখন একদম শান্ত হয়ে যায়, তখন মানুষ দেখবি নিজেকে গরম করার জন্য কি করে না, গরম করার জন্য স্টোভ মানে হচ্ছে এখানে ফায়ার প্লেস। স্টোভ মানে ফায়ার প্লেসের পাশে যারা বসে থাকে, যারা শীতকালে আমরা গ্রামে দেখি না আগুন সেঁক করি, আগুন সেঁক নেওয়ার সময় আমাদের তখন আমরা একটা পোকার কণ্ঠ শুনতে পাই। সে পোকাটা কি হচ্ছে, সে পোকাটা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা, ঝি করে আওয়াজ করে দেখবি সাইলেন্টলি কোথা থেকে করে, কিন্তু আওয়াজটা আমরা খুব মানে কানে আসে। হ্যাঁ, বুঝা গেছে। ক্রিকেট এ স্মল ক্রিপিং ইনসেক্ট, ক্রিকেট মানে হচ্ছে স্মল ক্রিপিং ইনসেক্ট, শব্দ করা একটা ক্ষুদ্র পতঙ্গ। ওয়ার্ম মানে উত্তাপ, ইনক্রিজ মানে হচ্ছে বাড়ছে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, ইন ইন ওয়ার্ম ইনক্রিজিং, যত নিজেদের শরীরটা যত গরম বাড়ছে সেই সময়তে কতগুলো লোক ওইখানে ছিল, যারা ছিল কি অবস্থা ছিল, অ্যান্ড সিমস টু ওয়ান ইজ ড্র সাইন হাফ লস্ট দ্য গ্রাস হপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। ড্র সাইন্স মানে হচ্ছে ইন এ স্টেট বিটুইন স্লিপিং অ্যান্ড বিং অ্যাওয়েক, তন্দ্রাচ্ছন্ন অবস্থাকে বলা মানে ঢুলন্ত, যেটাকে আমরা পুরুলিয়া ভাষায় বলা ঢুলন্ত। সেরকম অবস্থাতে সে কতগুলো মানুষ ওইখানে বসছিল, তারা যখন সেই গানটা শুনছিল তখন তারা কি বলছিল, যে এই গানটা হচ্ছে যে ওই আমার গ্রাস হপারেরই মানে মতো, গ্রাস হপারের গানটাকেই মনে করে দিচ্ছে। ঠিক আছে, তার মানে বলতে চাইছে এই দুটো গানই সেম, গান দুটোই সেম, শুধুমাত্র কে পাল্টে গেছে, গায়কগুলো পরিবর্তন হয়েছে। এ পার্সন ইজ হাফ অ্যাসলিপ ইন ড্র সাইন্স sitting by the fire, he hears the song of the cricket and mistake it for the song of grasshopper। সে কি মনে করছে, এই যে লোকগুলো ঘুমন্ত বা অর্ধঘুম অবস্থাতে বসে আছে, তারা যখন ক্রিকেটটাকে শুনছে, ক্রিকেটের গানটাকে শুনছে, তখন তারা কি মনে করছে না, দে মিস্টেক, তারা মিস্টেক কি মনে করছে, তারা ভাবছে যে এটা কার গান ওটা, গ্রাসহপারটা। ঠিক আছে, সিঙ্গিং অ্যামাং সাম গ্রাসি হিলস, যে কোনো ঘাসের কোনো জায়গা থেকে, কোনো তৃণভূমি থেকে গান গাইছে। কোনো এক ব্যক্তি যেখানে মানে অর্ধঘুম অবস্থা আচ্ছন্ন, সে যখন এটা ঘর গরম করা চুলির পাশে বসে সেই ঝিঝির শব্দটা যখন শুনছে, তখন তার কি মনে হচ্ছে, তাকে মিস্টেক করতে হবে যে এটা হচ্ছে হয়তো ওই ঘাস ফড়িংটার গান। ঠিক আছে, তাহলে এই গেল এই কবিতাটা। এবার এখানে যে এই কবিতাটা আরেকবার বলেছি, যে অন এ লোন উইন্টার ইভিনিং। লোন উইন্টার ইভিনিং মানে শীতকালে জেনারেলি শীতকালে কি হয়, শীতকালে কেমন থাকে, চারদিকে নিস্তব্ধতা থাকে কি না। হিয়ার দ্য পোয়েট ড্রস দ্য পিকচার অফ লোন উইন্টার ইভিনিং। শীতকালীন একটা সন্ধ্যার কথা তিনি এখানে বলেছেন। কিডস ইউজ দ্য ক্রিকেট সংস, দ্য ফ্রস্ট অ্যান্ড দ্য সাইলেন্স টু ড্র পিকচার অফ উইন্টার। শীতকালের ছবিটাকে তিনি প্রকাশ করার জন্য কোন কোন গল্পগুলো দিয়েছেন, ফ্রস্ট মানে কুয়াশা, ক্রিকেটটাকে দিয়েছেন, আর সাইলেন্সটাকে দিয়েছেন। দ্য ফ্রস্ট মেক্স দ্য উইন্টার ইভিনিং সাইলেন্ট, হ্যাঁ, কুয়াশটা শীতকালের সন্ধ্যাটাকে সাইলেন্ট করেছে। নেচার ইজ নাও ব্লিক অ্যান্ড ডিসলেট অ্যাট দিস আওয়ার, এই সময় যখন নেচারটা পুরো ভ্যাকেন্ট হয়ে গেছে, ভয়েড হয়ে গেছে, অ্যাট দিস আওয়ার দ্য ক্রিকেট কিপস দ্য মিউজিক অফ আর্থ অ্যালাইভ। পৃথিবীর গান গেয়ে ক্রিকেটটা পৃথিবীটাকে জীবন্ত রেখেছে। দ্য ক্রিকেট শ্রিল সংস কামস ফ্রম সামওয়্যার নিয়ার দ্য স্টোভ।
কোনো নিয়ার কোনো স্টোভ বা কোনো ফায়ার প্লেস থেকে ক্রিকেটের সংটা আমাদের কাছে আসছে, ইন আ সাচ বিটারলি কোল্ড ইভিনিং, এরকম একটা কোল্ড ইভিনিং, এই যে শীতটা বাজছে, ইভিনিং টু এ পার্সন হাফ অ্যাসলিপ ইন ড্র সায়েন্স, কোনো মানুষ যে অর্ধ ঘুমন্ত অবস্থায় আছে, দ্য ক্রিকেট সং সিমস টু বি দ্য মিউজিক অফ দ্য গ্রাস হপার, তার কাছে কি মনে হচ্ছে এটা যেন সেই গ্রাস হপারটার মিউজিক, সিঙ্গিং জয়ফুলি অ্যামং দ্য সাম গ্রাসি হিলস। বুঝা গেছে? তো এই গেল আমার দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ যদি আমি চলিত ভাষায় আগে বলেছি, দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাতে 4জন আমি এজেন্ট দেখতে পেলাম। শীতকালে এজেন্ট থাকছে আমার ক্রিকেট, আর গ্রীষ্মকাল থাকে আরও 2জনা, বার্ডস অ্যান্ড গ্রাস হপার। এরা সামহাও পৃথিবীর গতিটাকে কন্টিনিউ করছে, পৃথিবীর গানটাকে কন্টিনিউ করছে, পৃথিবীর কবিতাটাকে কন্টিনিউ করছে। তাই জন্য এই কবিতাটা পড়ে আমরা এটাই জন্য বুঝতে পারলাম যে সেজন্য কবি এখানে প্রথম লাইনেই বলেছেন, দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর গান, প্রকৃতির গান কখনোই শেষ হতে পারে না। আবার সামাপ করে আমি বলেছি পৃথিবীর গান কেন কোনো শেষ হতে পারে না, কারণ পৃথিবীর গান যেটা আছে সেটা কিন্তু এন্ডলেস। দ্য নেচার ইজ ফুল অফ মিউজিক থ্রু দ্য সিজন চেঞ্জেস, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। কখনোই চেঞ্জ হতে পারে না, কেউ না কেউ আসে, দায়িত্ব নেয়, এবং পৃথিবীর যে কী বলো এটাকে, গান আছে, যে ছন্দ আছে, ছন্দটাকে কন্টিনিউ করে নিয়ে যায়। ঠিক আছে, বোঝা গেছে? হুম, ঠিক আছে। এরপরে আমি পরের দিন ক্লাসে বাকি যে কোশ্চেন আছে এটা রিগার্ডিং যে সমস্ত কোশ্চেন হয় সেগুলো আলোচনা করে দেবো। টিল দেন থ্যাংক ইউ, টেক কেয়ার, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়ারসেলফ।